প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব 4.3 অর্থাৎ জলের মধ্যে ক্ষুদ্র আয়ন ও অণু এবং বৃহৎ অণুর দ্রবীভবন বা ডিসলিউশন অফ স্মল আয়নস অর মলিকিউলস অ্যান্ড ম্যাক্রোমলিকিউলস ইন ওয়াটার। দেখো, জল একটি উত্তম দ্রাবক। জলের মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার যৌগ দ্রবীভূত হয়। জলে কোনো তড়িৎযোজী যৌগ দ্রবীভূত করলে তড়িৎযোজী যৌগ জলের মধ্যে বিভাজিত হয়ে অণুতে পরিণত হয়। পরে অণুগুলি ক্যাটায়ন এবং অ্যানায়ন বিভাজিত হয়। যেমন জলের মধ্যে খাদ্য লবণের অণু Na+ এবং সেল মাইনাস আয়নে বিভাজিত হয়। সমযোজী যৌগ যেমন চিনি, প্রোটিন, স্টার্চ, ডিএনএ ইত্যাদি জলে দ্রবীভূত করলে ওগুলি জলের মধ্যে বিভাজিত হয়ে ক্ষুদ্র বা বৃহৎ অণুতে পরিণত হয়। যেমন ক্ষুদ্র অণু বা আয়নের ব্যাস যে 10⁻8 সেন্টিমিটার বা এর চেয়ে ছোট হয়, সেগুলি জলের আন্তরাণবিক স্থানে জলের অণুর ফাঁকে প্রবেশ করে এবং স্বচ্ছ ও সমসত্ব দ্রবণ উৎপন্ন করে, যেমন চিনি বা লবণের জলীয় দ্রবণ। যেসব অণুর ব্যাস 10⁻5 সেন্টিমিটার থেকে 10⁻7 সেন্টিমিটার হয়, সেগুলি জলের আন্তরাণবিক স্থানে প্রবেশ করতে পারে না। ওইসব অণুগুলি বহু সংখ্যক জলের অণুতে অপসারিত করে জলের মধ্যে প্রলম্বিত অবস্থায় ভাসতে থাকে এবং একটি অস্বচ্ছ অসমসত্ব কলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে, যেমন স্টার্চ বা প্রোটিনের জলীয় দ্রবণ। কোনো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যেমন গ্লুকোজ জলে যোগ করলে দ্রাবক গ্লুকোজ এবং জলের অণু হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে দ্রবণ উৎপন্ন করে। তো দেখো, এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এরপর আমাদের রয়েছে যে বিভিন্ন প্রকার কলয়েডীয় দ্রবণ, ইমালশন বা অপদ্রব এবং অবদ্রব কারক, ডিফারেন্ট কলয়েডীয় সলিউশনস, ইমালশনস এবং ইমালসিফায়ার্স। কলয়েডীয় দ্রবণের বিভিন্ন দশা। তাহলে কলয়েডীয় দ্রবণে কমপক্ষে দুটি দশা উপস্থিত থাকে। একটি দশা হলো বিস্তৃত দশা এবং অপর দশাটি হলো বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা কোনটা? কলয়েডীয় দ্রবণে যে দশাটি 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে অন্য কোনো দশার মধ্যে বিস্তৃত থাকে তাকে বিস্তৃত দশা বলে। এটা হচ্ছে বিস্তার মাধ্যম। কলয়েডীয় দ্রবণে যে দশার মধ্যে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলে। যেমন ভাতের ফ্যানে জল হলো বিস্তার মাধ্যম এবং স্টার্চের কণা হলো বিস্তৃত দশা। নিচে বিভিন্ন প্রকার কলয়েডীয় দ্রবণের উদাহরণ দেওয়া হলো। তো এখানে আমাদের উদাহরণ দিয়েছে বিস্তৃত দশা হচ্ছে কঠিন যখন হবে, বিস্তার মাধ্যম তরল, তখন কলয়েডের নাম হবে সল, যেমন জল মেশানো স্টার্চ, গঁদ, সিলভার সল। বিস্তৃত দশা হচ্ছে যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি গ্যাসীয় হয়, তাহলে কঠিন অ্যারোজল, ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উদাহরণ। বিস্তৃত দশা যদি তরল হবে, বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে কলয়েডের নাম হবে ইমালশন, যেমন দুধ, শ্যাম্পু, জলের তেল বা তেলের জল, মাখন ইত্যাদি। এটা তরলের মধ্যে তরল আমাদের এই ধরনের কলর, এগুলো সব কিন্তু কলয়েডের উদাহরণ রয়েছে। ঠিক আছে, এছাড়া আমাদের আরও উদাহরণ রয়েছে, সেটা একটু দেখে নিই। এখানে আরও কিছু আমাদের উদাহরণ রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখে নেব। এখানে দেখো যে এই বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কলয়েডের নাম। তাই বিস্তৃত দশা যখন তরল, বিস্তার মাধ্যম যখন গ্যাসীয়, তখন তরল অ্যারোজল, যেমন কুয়াশা, মেঘ, এগুলো আমাদের কিন্তু কলয়েডের মধ্যে পড়ছে, কলয়েডাল সলিউশন। গ্যাসীয় যদি বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে কলয়েডের নাম হবে ফোম, সাবানের ফেনা, জলের দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেমন সোডা ওয়াটার। ঠিক আছে, তাহলে সোডা ওয়াটারের মধ্যে দেখো আমাদের যে সোডা ওয়াটার, সেটা হচ্ছে গ্যাস, বিস্তৃত দশা বিস্তার মাধ্যম তরল জলের মধ্যে রয়েছে সেটা। ঠিক আছে, যেমন বিস্তৃত দশা যদি তরল হয়, বিস্তার মাধ্যম যদি কঠিন হয়, তাহলে জেল, জেলি, দই, জিলেটিন, এগুলো কিন্তু আমাদের কলয়েডাল সলিউশন। বিস্তার মাধ্যমে যদি কঠিন হয় এবং বিস্তৃত দশা যদি গ্যাসই হয়, কঠিন ফোম, ঝামা পাথর, রবার, এগুলো কিন্তু কলয়েডালের আমাদের বিভিন্ন উদাহরণ। ঠিক আছে, বিস্তৃত দশা যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যমে যদি কঠিন হয়, তাহলে কঠিন সল, রঙিন কাঁচ, সংকর ধাতু, জেম পাথর। সংকর ধাতু যেমন কপারের সঙ্গে জিঙ্ক মেশানো আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের কলয়েডাল সলিউশন। এটা কিন্তু স্কটের মধ্যে কঠিন হলেও এটা কিন্তু সলিউশন বা দ্রবণ ধরা হয়। ঠিক আছে,
ইমালশন বা অবদ্রবণ। ইমালশন কোনগুলো বলা হয়? ইমালশন হলো একটি কলোইডীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম উভয়ই তরল, সেটা হচ্ছে আমাদের ইমালশন। ইমালশন দুই প্রকারের হয়: জলে তেল জাতীয় ইমালশন, দুধ ভ্যানিশিং ক্রিম, বিস্তৃত দশা তেল বা চর্বি, বিস্তার মাধ্যম জল। বোঝা গেছে? তাহলে দেখো ইমালশন দুই প্রকারের: জলে তেল জাতীয় আর তেলে জল জাতীয় ইমালশন। জলে তেল জাতীয় ইমালশন কোনগুলো? যেমন দুধ, জলে তেল জাতীয়, ভ্যানিশিং ক্রিম, ঠিক আছে? এখানে বিস্তৃত দশা হবে তেল বা চর্বি এবং বিস্তার মাধ্যম হবে জল। তেলে জল জাতীয় ইমালশন, যেমন মাখন, কোল্ড ক্রিম, বিস্তৃত দশা হচ্ছে জল আর বিস্তার মাধ্যম হচ্ছে তেল বা চর্বি। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমাদের খুব মনে রাখতে হবে। ইমালশন কোনগুলো? ইমালশন হলো একটি কলোইডীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম উভয়ই কিন্তু তরল, সেগুলো হচ্ছে আমাদের ইমালশন। ঠিক আছে? একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কলোইডীয় দ্রবণ উৎপন্ন করে তাকে ইমালশন বলে। উদাহরণ হচ্ছে দুধ, কোল্ড ড্রিঙ্ক, কড লিভার তেল ইত্যাদি। ইমালশন কারক বা অপদ্রব কারক। ইমালশন কারক মানে হচ্ছে ইমালশন কারক। ঠিক আছে? ইমালশন কারকটা কি সেটা একটু জেনে নিই। ইমালশন কারক বা অপদ্রব কারক যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সেই পদার্থটিকে ওই ইমালশনের ইমালশন কারক বলে। উদাহরণ হচ্ছে জিলেটিন, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি। ইমালশনের কয়েকটি ব্যবহার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে যে ইমালশন আমাদের জীবনে কি কি কাজে লাগে। ঠিক আছে? ইমালশনের কয়েকটি ব্যবহার: ওষুধ তৈরিতে বেশ কিছু ওষুধ ইমালশন অবস্থায় কার্যকরী হয়, যেমন কড লিভার তেল, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি তেল জাতীয় ইমালশন। জীবাণুনাশক রূপে জীবাণুনাশক যেমন ডেটল, লাইজল ইত্যাদি জলের সঙ্গে মেশালে জলে তেল জাতীয় ইমালশন তৈরি হয়। জামা কাপড় পরিষ্কারে সাবানের ভূমিকা। সাবান ও জলের মিশ্রণে নোংরা জামা কাপড় ডোবালে ইমালশন গঠনের মাধ্যমে নোংরাগুলি জামা কাপড় থেকে পৃথক হয়। সাবান জলে দ্রবীভূত করলে সাবানের আয়নীয় অংশ বন্ড CO মাইনাস জামা কাপড়ের ময়লা বা তেল জাতীয় পদার্থের বাইরে জলের মধ্যে বিস্তৃত থাকে এবং হাইড্রোকার্বন অংশটি আর মাইনাস জামা কাপড়ের তেল জাতীয় পদার্থের মধ্যে অবস্থান করে। সাবানের আয়নগুলি বন্ড CO মাইনাস কাপড়ে উপস্থিত তেল জাতীয় পদার্থকে বেষ্টন করে অবস্থান করে। আয়নগুলি মাইনাস CO মাইনাস জল আকর্ষী হওয়ায় ময়লা বা তেলকে নিজের সঙ্গে জলের দিকে টানে, ফলে কাপড় থেকে ময়লা সহজে পৃথক হয়ে যায়। ঠিক আছে? তাহলে এতগুলো আমাদের ইমালশনের ব্যবহার রয়েছে, ওষুধ তৈরিতে রয়েছে, জীবাণুনাশক রূপে রয়েছে এবং জামা কাপড় পরিষ্কারের সাবানের ভূমিকা। এই তিনভাবে আমরা ইমালশনকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এবার রয়েছে আমাদের দ্রাব্যতা কাকে বলে। এই যে আমাদের উদাহরণ রয়েছে দ্রাব্যতার যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটা আমাদের খুব ভালোভাবে করতে পারবে। ঠিক আছে? এই দ্রাব্যতা বা সলিবিলিটি, এটা আমাদের কি কি রয়েছে সেটা একটু জেনে নিই। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করে সেই গ্রাম সংখ্যাকে এই উষ্ণতায় ওই দ্রাব্যের দ্রাব্যতা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক যে সম্পৃক্ত করার জন্য যত গ্রাম দ্রাবের প্রয়োজন হয় সে পদার্থটির দ্রাব্যতা সেই উষ্ণতায় তত গ্রাম সংখ্যা। যেমন ধরো পদার্থের দ্রাব্যতা দুটি ভর সংখ্যার অনুপাত বলে এর কোনো কিন্তু একক থাকে না। আমাদের দ্রাব্যতার কিন্তু কোনো একক থাকে না, এটি একটি সংখ্যা মাত্র। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65। এই কথাটির অর্থ দ্বারা বোঝায় যে 40 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে, অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে দ্রবীভূত করতে পারে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে, আমরা আগেও বলেছিলাম যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই। তাহলে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি সম্পর্কে দু একটা কথা বলে নিই, তারপরে আমরা আবার নিজের ওখানে চলে যাব। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাপ। এই অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আমাদের ভিডিওস রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলো তোমাদের একটু জানিয়ে দিই। তো দেখো, এইটা হচ্ছে আমাদের কোর্স। এই কোর্সে বিভিন্ন কোর্স রয়েছে। এই কোর্সগুলো দেখো, এই ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 9 ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার রয়েছে, বিভিন্ন কম্পিউটার বেসিক কোর্স রয়েছে,
কম্পিউটার সায়েন্স 12-এর ক্লাস রয়েছে। এছাড়া এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য রয়েছে নিট ফিজিক্স রয়েছে, ঠিক আছে। আর এটা কমপ্লিট অপটিক্স রয়েছে, আর রয়েছে অটোক্যাড বা রিভিট বা 3D। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউবে কীভাবে গ্রো করা যায় সেই ধরনের কোর্স কিন্তু রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজেক্ট, যেগুলো তোমরা খুব সহজেই কাজে লাগাতে পারবে, ঠিক আছে। আমাদের এই ক্লাস 9-এ আর কী রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। ক্লাস 9-এর মধ্যে দেখা এতগুলো কন্টেন্ট, 120 কন্টেন্ট রয়েছে। এই কন্টেন্টের মধ্যে আমাদের লাইভ ক্লাস রেকর্ডে আমরা লাইভ ক্লাস নিই মাঝে মাঝে, তার জন্যে আমরা বলে দিই যে কখন আমরা লাইভ ক্লাস নেব। এখানে লাইভ ক্লাস হয়েছে দেখতে পাচ্ছ। চ্যাপ্টার 4 মেজারমেন্ট, তাহলে প্রতিটা চ্যাপ্টারে ভিডিও রয়েছে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। তাহলে এই যে চ্যাপ্টার 4 এখন যে আমরা চ্যাপ্টারটা করছি, এরপর দেখো প্রচুর চ্যাপ্টার রয়েছে এবং এর মধ্যে কিন্তু আমাদের কী রয়েছে, সব কিন্তু করে দেওয়া রয়েছে। প্রতিটা ভিডিও কিন্তু সব চ্যাপ্টারের উপর করে দেওয়া রয়েছে এবং কোনো কিছু এখানে বাকি নেই। এছাড়াও আমাদের আরও কী রয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাবে এখানে দেখো সাইফন, প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সাইফন। ছোট জায়গা থেকে বড় যায়, তাহলে দেখো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো, তাহলে এই সাইফন রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস। এই যে বার্নোলিস থিওরেম, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখানো হয়েছে। তাহলে বার্নোলিস রয়েছে এবং বিভিন্ন ধরনের তোমাদের যে ক্লাস 9-এর প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট সম্পর্কেও কিন্তু আমরা এখানে লিখেছি। তো দেখো এই প্রজেক্টে আমাদের কী প্রজেক্ট, 3-4টে প্রজেক্ট কিন্তু করাই আছে। বাকিগুলো তোমরা যদি আমাদের রিকোয়েস্ট করো তাহলে সেই বাকি প্রজেক্টগুলো কিন্তু আমরা করে দেবো। দেখো নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ, ঠিক আছে। প্রকৃতি পাঠের উপর কিন্তু প্রজেক্ট কিন্তু আমরা করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আরও প্রজেক্ট রয়েছে, যেটা দেখো এই ধরনের প্রজেক্ট রয়েছে আমাদের। এই প্রজেক্টটা দেখানো, এর প্রজেক্টে কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ করে রয়েছে এবং বাকিগুলোও কিন্তু আমরা এখানে করে দেবো, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাপের মাধ্যমেই পড়াই এবং অ্যাপের মধ্যেই সব কিছু রয়েছে। তোমরা যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করতে চাও তাহলে কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে, ক্রিয়েটিভ রাইটিং, তাহলে দেখো এতগুলো জিনিস কিন্তু আমাদের সব ক্লাস 9-এর প্রতিটা প্রজেক্ট, প্রতিটি উদাহরণ, প্রতিটি টেস্ট, এবং শুধু তাই নয় আমরা অনলাইন টেস্টও নিয়ে থাকি, ঠিক আছে। তাহলে তোমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে এই ধরনের সব ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে কীভাবে অ্যাপটি ডাউনলোড করবে আমরা আগেও দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমরা আবার দেখিয়ে দিতে পারি যে কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে যেতে হবে এবং ডেসক্রিপশানে কী করতে হবে, ডেসক্রিপশানে গিয়ে আমরা দেখে দিয়েছি কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয়, সেটাও একবার দেখে দিই। আমাদের ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্যাপ করলেই কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু আমাদের ওখানে ডাউনলোড হয়ে যাবে, যে অ্যাপ রয়েছে। তাহলে এই যে কোথায় কীভাবে পাবে সেটা একটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, যে আমাদের ভিডিওটা কীভাবে তুমি পেতে পারো সেটা একবার দেখিয়ে দিই। তাহলে দেখো এই যে আমাদের বিভিন্ন ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ট্যাপ করলেই তোমরা এই ভিডিওটা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে ডাউনলোড করতে হয়। তাহলে দেখো এখানে এই যে এতগুলো চ্যাপ্টার রয়েছে, আমরা একটা চ্যাপ্টার করে দেখাচ্ছি। এই চ্যাপ্টারের নিচে গেলাম, এখানে দেখো ভিডিও ডিটেলস, তারপর রয়েছে ডেসক্রিপশান, অ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি এখানে অ্যাপ লিঙ্ক, এই যে অ্যাপ লিঙ্ক রয়েছে। এখানে এই https://edu.martin.page.link.dqaf, এখানে তোমরা লিঙ্ক করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের দেখানো যে আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা আবার ফিরে আসছি নিজের জায়গায়, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমাদের যে পৃষ্ঠ রয়েছে, তাহলে আমরা করলাম সলিডিটি বা দ্রাব্যতা। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে দ্রাব্যতা। এরপরে আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে কী রয়েছে আমরা দেখে নিচ্ছি। এটা রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এইগুলো সবগুলো করে নেব। এবার পরে রয়েছে 150 কী রয়েছে দেখো, এবার রয়েছে যে মনে করি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় m গ্রাম দ্রবণে m গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করেছে, অর্থাৎ দ্রাবকের পরিমাণ হচ্ছে N মাইনাস M গ্রাম, ঠিক আছে। টি ডিগ্রি উষ্ণতায় ওই সম্পৃক্ত দ্রবণে n মাইনাস m গ্রাম দ্রাবকে m গ্রাম দ্রবীভূত আছে। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে 100m/n-m গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। তাহলে টি উষ্ণতায় পদার্থের দ্রাব্যতা কত হবে 100m/n-m, বা সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর অজিত ওই দ্রবণে দ্রাবকের ভর গুণিত 100, ঠিক আছে। দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন, কারণ
কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতার পরিবর্তনে পদার্থের দ্রাব্যতার পরিবর্তন হয়। বিভিন্ন উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে একই দ্রাবের ভিন্ন ভিন্ন ভরের প্রয়োজন হয়। ঠিক আছে, এই যে পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এটা একটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদের চাপের প্রভাব, এই যে পদার্থের দ্রাব্যতার উপর কিসের উপর রয়েছে, উষ্ণতার প্রভাব এবং চাপের প্রভাব। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার ও চাপের প্রভাব। উষ্ণতার প্রভাব, তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। আমরা জানি যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা হ্রাস পায়। যেমন পটাশিয়াম নাইট্রেট, KNO3, লেড নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4 প্রভৃতি পদার্থগুলির দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে এবং উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে কমে যায়। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, আবার 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85। ঠিক আছে, তো দেখে নাও আমাদের এগুলো এইভাবে কিন্তু পরিবর্তন হয়। উষ্ণতা বৃদ্ধিতে কোনো কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়, যেমন পলিচুন, ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। তাহলে এটা আমাদের বিভিন্নভাবে দেখতে হবে। উষ্ণতা বৃদ্ধিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা খুব কম বাড়ে, অর্থাৎ প্রায় একই থাকে। গ্লোবার্ট লবণের Na2SO4 10H2O দ্রাব্যতা উষ্ণতা বাড়লে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায় এবং 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে আর উষ্ণতা বাড়লে এর দ্রাব্যতা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমরা এর গ্রাফ দেখে নেব যে কীভাবে গ্রাফের মধ্যে এটা বাড়ছে বা কমছে। চাপের প্রভাব, তরল দ্রাবকের মধ্যে কঠিন বা তরল দ্রাবের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। এটা কিন্তু মনে রাখতে হবে যে তরল দ্রাবকের মধ্যে কঠিন বা তরল দ্রব্যের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব আমরা এখানে দেখেছিলাম, প্রথমে দেখেছিলাম তরলে কঠিন। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, তরলে গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো উষ্ণতার প্রভাব কীরকম পড়বে, যে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা বাড়ে। এটা ঠিক বিপরীত রয়েছে। উষ্ণতা বৃদ্ধিতে দ্রবণে দ্রবীভূত গ্যাস বেরিয়ে যায়, যেমন সাধারণ উষ্ণতায় জলে কার্বন ডাইঅক্সাইড কিছুটা দ্রাব্য, এই দ্রবণকে ফোটালে বুদবুদের আকারে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, দ্রবণে পরে আর কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে না। তাহলে দেখো এটা আমাদের উষ্ণতার প্রভাব। চাপের প্রভাব কেমন হয়, চাপের পরিবর্তনে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার পরিবর্তন হয়। চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, দ্রাব্যতা লেখ বা আমরা যেটা গ্রাফ বলি সেটা হচ্ছে দ্রাব্যতা লেখ। কী ধরনের দ্রাব্যতা, কী ধরনের লেখ হয় সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, দ্রাব্যতা লেখ উষ্ণতার পরিবর্তনের সঙ্গে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার যে পরিবর্তন হয় তা লেখচিত্রের সাহায্যে সুন্দরভাবে দেখানো যায়। ছক কাগজে এক্স অক্ষ বরাবর দ্রবণের উষ্ণতা, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর পদার্থের দ্রাব্যতা নির্দেশ করে। বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলি বসিয়ে পরপর যোগ করে যে লেখচিত্রে পাওয়া যায় তাকে দ্রাব্যতা লেখ বা গ্রাফ বলে। চিত্রে 4.3.4 পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পলিচুন ও গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখ দেখানো হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে 4টি লেখ কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই লেখগুলো আমরা একটা আলোচনা করব। লেখ থেকে বোঝা যায় উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে KNO3 উষ্ণতা পটাশিয়াম নাইট্রেট KNO3 এর দ্রাব্যতা খুব দ্রুত বাড়ে। 2 নম্বর দেখো, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য লবণের দ্রাব্যতা বৃদ্ধি খুব কম হয়, খাদ্য লবণের দ্রাব্যতা খুব কম হয়। ঠিক আছে, এবং গ্লোবাল লবণের Na2SO4 10H2O Na2SO4 10H2O দ্রাব্যতা 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ে, কিন্তু পরে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা ক্রমশ কমে যায়। এই গ্রাফটা আমরা দেখব। এবং 4 নম্বর হচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে পলিচিনের দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়। তাহলে আমরা গ্রাফটা একবার দেখে নিই যে গ্রাফের মধ্যে আমাদের কি কি রয়েছে সেটা একবার আমরা এখানে দেখে নেব। দেখো এই যে গ্রাফগুলো এখনই বলছিলাম যে গ্রাফে কি কি ধরনের কি কি পরিবর্তন হচ্ছে, এখান থেকে একটু গ্রাফটা আমরা আলোচনা করব। দেখো এখানে রয়েছে উষ্ণতা 20, 40, 60, 80, 100, এই দ্রাব্যতা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম
এর জন্য, তাহলে 20, 40, 60, 80, 100, 120। তাহলে পরে দেখো সব থেকে খাদ্য লবণ দেখে নিই। এটা হচ্ছে খাদ্য লবণের ব্লু লাইনটা হচ্ছে খাদ্য লবণের গ্রাফ। তো খাদ্য লবণ দেখো গ্রাফটা খুব কম, একদম সামান্য পরিমাণে কিন্তু বাড়ছে, অর্থাৎ প্রায় নয়। ঠিক আছে, তাহলে এই উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কিন্তু প্রায় একই থাকছে খাদ্য লবণের ক্ষেত্রে। পটাশিয়াম নাইট্রেট দেখো যত উষ্ণতা বাড়ছে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিন্তু এই লালটা দেখো বেড়ে 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 চলে যাচ্ছে, রাইট। আর এই যে আমাদের গ্লোবাল লবণ রয়েছে, গ্লোবাল লবণ দেখো, গ্লোবাল লবণ যেটা সেটা আমাদের 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রয়েছে এই যে এটা সব থেকে বেশি। তাহলে প্রথমে দেখো, প্রথমে বাড়বে তারপরে কমবে। গ্লোবাল লবণ কত পর্যন্ত বাড়বে? 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে, তারপর আস্তে 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 কমে যাবে, রাইট। এটা হচ্ছে গ্লোবাল লবণের লেক। এরপরে দেখো আমাদের দ্রাব্যতা পরিচুনের ক্ষেত্রে আমাদের কি হয়, দ্রাব্যতা কিন্তু যত উষ্ণতা বাড়বে পরিচুন আস্তে 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 দ্রাব্যতা কিন্তু কমে যাচ্ছে। দেখো এখানে নিচের দিকে নামছে, অর্থাৎ উষ্ণতা যত বাড়ছে এই গ্লোবাল লবণের দ্রাব্যতা আস্তে 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 কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমাদের বিভিন্ন যে গ্রাফ রয়েছে, বিভিন্ন রয়েছে, সেগুলো আমাদের জানতে হয়। এখানে দুটো একটা জিনিস আরেকটু জেনে রেখো। সোডা ওয়াটারের বোতলে ছিপি খুলে বোতলের মুখে ফেনার সৃষ্টি হয়। সোডা ওয়াটারের বোতলে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়। বোতলের ছিপি যখন খোলা হয় তখন চাপ হ্রাস পায়, ফলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কমে। তাই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসায় বোতলের সঙ্গে ফেনার সৃষ্টি হয়। হেনরির সূত্র, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলে দ্রবীভূত কোনো গ্যাসের দ্রাব্যতা দহনের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক হয়। ঠিক আছে, এছাড়া আমাদের অ্যাক্টিভিটি যে রয়েছে, আনুমানিক 50 মিলিলিটার মতো জল দুটি পৃথক বিকারে নেওয়া হলো। একটি বিকারে লবণ যোগ করা হলো এবং অপর বিকারে চিনি যোগ করা হলো এবং একটি কাঁচদণ্ড নিয়ে নাড়া হলো। তারপর প্রথম বিকারে লবণ এবং দ্বিতীয় বিকারে চিনি বারবার যোগ করা হলো এবং দুটি বিকারকেই কাঁচদণ্ড দিয়ে অনবরত নাড়তে থাকা হলো যতক্ষণ না দ্রবণ সম্পৃক্ত হয়। এবার বিকার দ্রবণের তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। এখন দ্রবণ দুটি সম্পৃক্ত না অসম্পৃক্ত, পুনরায় দ্রাব যোগ করা হলো এবং দ্রবণ দুটি সম্পৃক্ত করা হলো। এই সময় লবণে চিনি দ্রবীভূত হয় পরিমাণ কি সমান, এটা আমাদের পরীক্ষা করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এগুলো আমাদের সবথেকে এখানে ইম্পর্টেন্ট যেটা গ্রাফ বা লেক। তাহলে দেখো দ্রাব্যতা কী হচ্ছে, খাদ্য লবণের কোনো পরিবর্তন হচ্ছে না। পটাশিয়াম নাইট্রেট যত উষ্ণতা বাড়ছে দ্রাব্যতা আস্তে 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 বেড়ে যাচ্ছে, কিন্তু গ্লোবাল লবণ বা গ্লোবাল সল্ট প্রথমে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে, তারপর আবার কমে যাচ্ছে। আর পরিচুনের ক্ষেত্রে কিন্তু সবসময় দ্রাব্যতা কিন্তু যত উষ্ণতা বাড়ে তত আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে। আমাদের অ্যাপের মধ্যে সব ধরনের ভিডিও দেওয়া রয়েছে, সব ধরনের প্রজেক্ট দেওয়া রয়েছে এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস করা রয়েছে এবং আমরা মাঝে মাঝে কিন্তু অনলাইন ক্লাসও, আমরা আগে বলে দিই অনলাইন ক্লাস কবে নেওয়া হয়, সপ্তাহে 1টি বা 2টি করে অনলাইন ক্লাস নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।